আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে যুক্ত আছি তোমাদের মুন্না ভাইয়া। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে ভাইয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নার পক্ষ থেকে প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা করব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পর্ব 2 নম্বর ক্লাসটি। সো তার আগে তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারো। তোমাদের উদ্দেশ্যে কিন্তু প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সো বেশি কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। তার আগে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে তোমরা যারা ক্লাসের দাগানো স্লাইডটা পেতে চাও তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নাতে নক করলেই তোমরা এই ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবে। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো দেখো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কি বলা আছে যে ভাইয়া কোনটি চাপের একক। সো খুবই সিলি একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। সো আমরা সকলেই জানি চাপের এককটা কি। আসলে চাপের অনেক কয়টা একক আছে, বাট এখানে মূলত এসে এককটা বলতেছে, ঠিক আছে। সো চাপের একক কি দেখি, আমরা যদি অপশনগুলো দেখি ভাইয়া, এখানে কি কি বলা আছে, নিউটন, জুল, ওয়াট, প্যাসকেল, ঠিক আছে। সো এখন এটা কিন্তু আমরা সবাই জানি নিউটন কার একক ভাইয়া, নিউটন কার একক, নিউটন হচ্ছে বলের একক, নিউটনটা কার, বলের একক। তারপরে দেখো জুলটা কার একক ভাইয়া, জুলটা হচ্ছে কাজ বা শক্তির একক, ঠিক আছে, কাজ ও শক্তির এককটা হচ্ছে আমাদের জুল। ওকে, তারপরে ওয়াট কার একক ভাইয়া, ক্ষমতা, ওয়াট কার একক ভাইয়া, ক্ষমতা। প্যাসকেল কার একক, এটা হচ্ছে চাপের একক, প্যাসকেলটা চাপের একক, ঠিক আছে। সো আমরা প্যাসকেলের পরিবর্তে আর কি লেখা যাইতে পারে ভাইয়া, শুধুমাত্র প্যাসকেলই হবে না, আরও অনেক কিছু লেখা যেতে পারে। যেমন আমরা চাপের যে বেসিক সূত্রটা জানি সেটা কি ভাইয়া, যে ভাইয়া একক ক্ষেত্রফলের উপর যে বলটা আমরা প্রয়োগ করি সেটাকে আমরা চাপ বলা হয়, ঠিক আছে। সো আলটিমেটলি P = F / A জানি আমরা, P = কি, F / A। সো F মানে বলের একক কি নিউটন, ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক কি ভাইয়া, মিটার স্কোয়ার। তার মানে দেখো নিউটন মিটার ইনভার্স 2, এটাও কিন্তু একটা চাপের একক, এটাকে আবার প্যাসকেলের সঙ্গে তুলনা করা যায়, ঠিক আছে। সো আলটিমেটলি প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2 একই কথা। তার মানে আমাকে এই প্যাসকেলের পরিবর্তে যদি নিউটন মিটার ইনভার্স 2 থাকতো তবুও আমরা এই অপশনটা দাগাইতে পারতাম। ওকে, একই কথা বোঝাচ্ছে। সেটা এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, চাপের এসআই একক। এ ব্যতীত কি আর কোনো একক নাই চাপের, আরও আছে। সো দেখো আলটিমেটলি আমরা কি জানি যে ভাইয়া চাপের আর কি কি একক হইতে পারে, যেমন হইতে পারে ভাইয়া মিলিমিটার পারদ, এটা একটা চাপের একক। আর কি কি হইতে পারে ভাইয়া, সেন্টিমিটার পারদ, এটা একটা চাপের একক। আর কি হইতে পারে, মিটার পারদ হইতে পারে। আর কি হইতে পারে ভাইয়া, আর কি হইতে পারে, যেমন হচ্ছে আমাদের এটিএম হইতে পারে, ঠিক আছে, এটিএম। আর লাস্ট ওয়ান যেটা আমরা শিখলাম যে ভাইয়া প্যাসকেল অথবা নিউটন মিটার ইনভার্স 2, এই সবগুলাই কিন্তু আমাদের চাপের একক। সবগুলাই কি ভাইয়া, চাপের একক, সবগুলাই কি আমাদের চাপের একক। বাট আমাদের এসআই এককটা কোনটা, নিউটন মিটার ইনভার্স 2 অথবা আমরা প্যাসকেল বলতে পারবো। দেখো আমি কিন্তু তোমাদের একটা করে প্রশ্ন সমাধান করার পাশাপাশি প্রত্যেকটা অপশন ভেঙে বুঝাই দেয় এবং এই প্রশ্নটা আর কি কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু সুন্দর মতো নোট করে দিই। অবশ্যই এই দাগানো স্লাইডটা কিন্তু তোমরা অবশ্যই কালেক্ট করবা। ওকে, আচ্ছা। সো চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই ভাইয়া। পরবর্তী কোশ্চেনটা দেখো তো কি বলা আছে, যে ভাইয়া কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস থাকলে শুধুমাত্র চাপ প্রয়োগে একে তরলে পরিণত করা সম্ভব হবে। তাহলে দেখো এটা কিন্তু ডিরেক্ট একটা সংজ্ঞা, তোমাকে আলটিমেটলি চাপ প্রয়োগে কোন তাপমাত্রায় ডিরেক্ট তরলে পরিণত হয়ে যায়, এটা কিন্তু আমাদের সংকট তাপমাত্রা বলি। কি ভাইয়া, আমাদের সন্ধি তাপমাত্রা বলি, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা এটাকে কি বলতে পারবো যে ভাইয়া কার্বন ডাই অক্সাইডের কি বলছে, সন্ধি তাপমাত্রা বলছে, ঠিক আছে। সন্ধি তাপমাত্রা বের করতে বলছে তোমাকে, সন্ধি তাপমাত্রা কত এটা তোমার কাছে চাইছে। সো আলটিমেটলি এইটা কিন্তু বেশ কয়েকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, ঠিক আছে। এছাড়াও তোমরা দেখবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়েকবার আসছিল, মেডিকেলে বেশি আসছিল। ওকে, সো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ডিরেক্ট ইনফরমেশনটা মুখস্থ রাখতে হয়। হাজারিন অ্যাক্সারের বইয়ে দেখবে যে কেমিস্ট্রি বইয়ে সুন্দর মতো একটা চার্ট দেওয়া আছে যে কোনটা সন্ধি তাপমাত্রা কত। সো আমাদের ফিজিক্সের জন্য পুরো চার্টটা মুখস্থ করা দরকার নেই, তোমাকে জাস্ট দুইটা জিনিসের মান মনে রাখলেই চলবে। অন্তত কার্বন ডাই অক্সাইডটা মুখস্থ করা বাধ্যতামূলক, ঠিক আছে। দেখো কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রাটা কত ভাইয়া, কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে আমাদের 31, ঠিক আছে, 31.1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন তোমাকে সবসময় যে সন্ধির তাপমাত্রায় আসবে বারবার পরীক্ষায় এরকম কিন্তু না, সন্ধির চাপটা আসতে পারে। সো চলো সন্ধির চাপটাও একটু শিখে রাখি। সন্ধির চাপ, কার্বন ডাই অক্সাইডের সন্ধির চাপ কত ভাইয়া, এটা হচ্ছে 73 ATM, ঠিক আছে, অ্যাটমিক্স। আলটিমেটলি দেখো এখন দেখো আমরা আর একটা জিনিসে শিখতে হবে, সেটা হচ্ছে অক্সিজেনটা একটু দেখে রাখবা। কার্বন ডাই অক্সাইডে মাস্ট মুখস্থ রাখবা, তার পাশাপাশি অক্সিজেনটাও একটু দেখে রাখবা। সো অক্সিজেনটা কত ভাই, অক্সিজেনটা হচ্ছে -118.8 ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধির চাপটা কত ভাইয়া, 50 ATM। সো এই দুইটা অন্তত কি করবা ভাইয়া,
কষ্ট করে হলেও মুখস্থ রাখবা। এই দুইটা কি করবা? কষ্ট করে হলেও মুখস্থ রাখবা, কষ্ট করে হলেও মুখস্থ রাখবা। তার মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড যেহেতু পরীক্ষার হলে আমাদের প্রশ্নে আসছে, সো আলটিমেটলি আমরা কি জানি যে একটু আগে শিখলাম যে ভাই 31.1 ডিগ্রি সেলসিয়াস ওটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা। যদি চাপ আসে তাহলে 73, অক্সিজেনের ক্ষেত্রে -180.8 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপ থাকলে আমাদের কত 50 ATM চাপ। ওকে, সো অন্তত এই দুইটা মুখস্থ করতেই হবে। সো আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলি, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পড়াশোনাকে আরও ত্বরান্বিত করতে আমরা কিন্তু ডেডিকেটেড কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে। সো তোমরা যারা এখনও যুক্ত হও নাই অবশ্যই যুক্ত হয়ে যাবে। এই ডেডিকেটেড টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট সেকশন, ডিসক্রিপশন বক্স সব জায়গায় দিয়ে রাখবো, টাইটেলে সব জায়গায় দিয়ে রাখবো। সো অবশ্যই যুক্ত হয়ে যাবে। এই গ্রুপটা তোমার কি হেল্প করবে? তুমি পড়াশোনা করতে করতে যদি আলটিমেটলি কোনো জায়গায় আটকায় যাও বা কোনো প্রশ্নের সমস্যা মনে হয়, তখন আলটিমেটলি এই গ্রুপটায় তোমার সলিউশন দিবে। ঠিক আছে, দেখবা যে তোমার কোনো না কোনো বন্ধু পেরে গেছে ওই প্রশ্নটা, তুমি না পারলে অন্যরা পাবে। আর যদি কেউ না পারে বা কোনো কঠিন প্রশ্ন হয় তখন তো আমি আসি। ঠিক আছে, সো আমরা সঙ্গে সঙ্গে এটার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সো অবশ্যই এই গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। ওকে, সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে আমাদের, যে যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন কি ঘটে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা থিওরি টাইপ প্রশ্ন। আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে ভাইয়া আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এমন একটা অধ্যায় যে ভাইয়া এখান থেকে থিওরি টাইপ এবং ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন 50-50, ম্যাথমেটিক্যাল টাইপ এবং থিওরি টাইপ খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে ইকুয়াল টু ভাবে আসে। যেমনটা ক্যালকুলেশন টাইপ এমসিকিউ গুরুত্বপূর্ণ, তেমনটাই হচ্ছে থিওরি টাইপ গুরুত্বপূর্ণ। ওকে, সো দেখো আমাদের যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন কি ঘটে? এই প্রশ্নটার যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখো আমার উদাহরণটার মধ্যে যদি এরকমটা ধরো, আমার এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে ভাইয়া? পানি আছে। এই পাত্রের মধ্যে কি আছে? পানি আছে। এটার মধ্যে আছে আমাদের পানি। ওকে, আচ্ছা, এখন আমি এটার মধ্যে যদি আমি তাপ দেই, এটার নিচে যদি আমি তাপ দেই ভাইয়া, তাপ দেওয়ার ফলে কি হবে? এই পানিটা গরম হবে। কেন গরম হচ্ছে? কারণ পানিটা কি তাপ শোষণ করতেছে। কি করতেছে ভাই? তাপ শোষণ করতেছে। ওকে, তাপ শোষণ করতেছে। তাপ শোষণ করার ফলে গরম হচ্ছে। গরম হইতে হইতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে, গরম হইতে হতে যদি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে, তখন এটা কি হবে? উপরে বাষ্প আকারে চলে যাবে, উপরে বাষ্প আকারে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন দেখো এই ঠিক প্রসেসটার উল্টা প্রসেসটা কিন্তু তোমার কাছে পরীক্ষার প্রশ্নে আসছে। এটারই উল্টা প্রসেসটা কিন্তু তোমার কাছে চাইছে। সো দেখো এখানে কি বলছে, যে যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়। সো যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, দেখো এই যে বাষ্প আছে, ঘনীভূত হয়ে আলটিমেটলি আমার এই যে এখানে কি ছিল? তরল বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়েছে। দেখো আমাদের তাপ শোষণ করার ফলে যদি আমাদের বাষ্প হয়, তাহলে তাপ কি হবে? তাপ নির্গত ফলার উল্টাটা প্রসেসটা দেখো এইখানে হয়েছে কি ভাইয়া? তাপটা শোষণ। তাহলে দেখো বাষ্প থেকে যখন তরলে রূপান্তর হবে, তাপ তখন নির্গত হয়ে যাবে। তাহলে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সারটা কোনটা রে? আমাদের তাপ নির্গত হবে, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। তোমরা অনেক পাবলিকেশনের বই দেখবা যে তাপ শোষণ দেওয়া আছে। সো পুরোটাই অ্যান্সারটা টোটালি রং। সো আলটিমেটলি আজকে থেকে কখনোই ভুল করবা না। ঠিক আছে, সো আমাদের কি হবে? যদি বাষ্প থেকে পানিতে রূপান্তর হয়ে যায়, তাহলে তাপটা কি হবে? আমাদের নির্গত হয়ে যাবে। ওকে, সো চলো আমরা নেক্সটে যদি চলে যাই ভাইয়া। নেক্সট দেখো কি বলছে, ভাই বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি হবে? এটা মজার একটা, খুবই সহজ একটা প্রশ্ন। আপেক্ষিক আর্দ্রতা, দেখো আর্দ্রতা তুমি কার সঙ্গে তুলনা করতে পারো? দেখো আর্দ্রতা তুমি কার সঙ্গে তুলনা করতে পারো ভাই? আর্দ্রতা হচ্ছে তুমি হচ্ছে ভেজা। আর্দ্রতা মানে ভেজা, এই কথাটার সঙ্গে তুলনা করতে পারো। আর্দ্রতা মানে ভেজা। তার মানে দেখো বায়ু যত আর্দ্র থাকবে, অর্থাৎ যত ভেজা থাকবে, তত বাষ্পায়ন বা বাষ্পের হারটা কি যাবে? কমে যাবে। আর বায়ু যত শুকনা থাকবে, কোনো বাধা থাকবে না, তখন বাষ্পের হারটা কি যাবে? বেড়ে যাবে, বাষ্পায়নের হার বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি হবে? বাষ্পায়নের হার বেড়ে যাবে। আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে ভাই, ভেজা বেড়ে গেছে, তার মানে বাধা কিন্তু বাড়ছে, বাধা বাড়ছে। আর বাধা বাড়লে কি হবে? বাষ্পায়নটা কিন্তু কমে যাবে। বাষ্পায়নটা কি হবে ভাইয়া? বাধা বাড়লে বাষ্পায়ন কমে যাবে। তাহলে দেখো বাষ্পায়নের হার কখনোই বাড়বে না, শরীরে ঘাম কমবে না। তাহলে দেখো বাষ্পায়নের হার কমে কোথায়? এই যে ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে ভাইয়া বাষ্পায়নের হার কি হবে? কমে যাবে। বাষ্পায়নের হার কি হবে? কমে যাবে। ঠিক পরবর্তী কোশ্চেনটাই দেখো। পরবর্তী কোশ্চেনটা যাওয়ার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভাইয়ার যে পার্সোনাল কোর্সটা রয়েছে সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম, যেখানে আমি ফিজিক্স এবং ম্যাথ তোমাদের A to Z শেষ করাই দেবো, ফুল সিলেবাস। এই কোর্সে কী কী থাকবে ভাইয়া? এই কোর্সের প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে, ফেসবুক লাইভে। প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট PDF আকারে দিয়ে দেওয়া হবে। ক্লাস তোমাদের সুবিধার্থে রেকর্ড থাকবে এবং আলটিমেটলি প্রত্যেকটা
অধ্যায় শেষে পরীক্ষার ব্যবস্থা থাকবে এবং যখন আমাদের সিলেবাস শেষ হবে তখন পূর্ণাঙ্গ মডেল টেস্টের ব্যবস্থা থাকবে। ওকে, সো এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে 1500 টাকা, বাট এখন ডিসকাউন্ট ফিতে তুমি যদি ভর্তি হও তাহলে 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে, আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নায় নক করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252661 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে চলে যাই পরবর্তীতে। সো বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে কি হবে? একটু আগেই আমরা যে প্রশ্নটা সমাধান করলাম যে বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি হবে, এখন হয়ে গেছে কি কমে গেলে কি হবে। ভাই আর্দ্রতা মানে কি বলছি আমি? আর্দ্রতা মানে ভেজা। আর কি বলছে? ভেজা যদি কমে যায় তাহলে আমাদের কি হবে? বাধা কমবে। তার মানে আমাদের কি বাষ্পায়নটা কি যাবে? বেড়ে যাবে, বেশি হবে। বাষ্পায়নটা কি হবে ভাইয়া? বেশি হবে। তাহলে দেখো তো বাষ্পায়নের হার বেড়ে যাবে, কোথায় দেওয়া আছে? ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার, খুবই ইজি একটা প্রশ্ন। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া কোন কঠিন বস্তু গলে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়। দেখো কোন কঠিন বস্তু আমাদের তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় বলছে। খেয়াল রাখতে হবে প্রশ্নটাকে কি বলছে আসলে, আয়তন বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে ভাইয়া, আচ্ছা, সো চলো এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব এটা একটু দেখো। এটা একদম ডিরেক্ট একটা মুখস্থ টাইপ প্রশ্ন। সো আলটিমেটলি তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া কঠিন বস্তু যদি গলে তরলে পরিণত হয় তাহলে হ্রাস পায় কে কে? দেখো হ্রাস পায় হচ্ছে যেমন মমটা হচ্ছে হ্রাস পায়, তারপরে হচ্ছে আমাদের এখানে গালা, এটাও হ্রাস পায়, তারপরে আমাদের হচ্ছে বরফটাও কিন্তু হ্রাস পায়ে যাবে, তারপরে হচ্ছে বিসমাত হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কষ্ট করে একটু মুখস্থ করে রাখতে হবে। তারপরে আরও একটা উদাহরণ তোমরা মনে রাখতে পারো, লোহা। ঠিক আছে, লোহা, এই সবগুলাই কিন্তু আমাদের কঠিন থেকে যদি তরলে পরিণত হয়ে যায় তখন কিন্তু আয়তনটা কি হবে? হ্রাস পাবে। তাহলে দেখো আমাদের বলছে হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে কোনটায়? তাহলে দেখো মম পড়লাম, গালা পড়লাম, এটা তো আয়তন কি হ্রাস পায়, তাহলে বৃদ্ধি পায় কোনটা? এই যে সীসা। আমাদের কি হবে ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া সীসা। ওকে, এটা একদম মুখস্থ একটা টাইপ। সো আলটিমেটলি একটু কষ্ট করে মুখস্থ করে রাখবা। চলো নেক্সটে চলে যাবো। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কত? ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো সবাই ঝটপট একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দাও দেখি, ভিডিওটা পজ করে। এটা কিন্তু সবার পারা উচিত। ঠিক আছে, ও আর একটা কথা, সেটা দেখো আলটিমেটলি আজকে একটু তাড়াহুড়া করে স্লাইড বানাইতে গিয়ে এই জিনিস চেঞ্জ করা হয় নাই। প্রত্যেকটা প্রশ্নে এগ্রিকালচার 22-23 লেখা আছে, কিন্তু এটা সবগুলাই 22-23 না। ঠিক আছে, সো দেখো এটা একটু সরি আমি। সো দেখো আলটিমেটলি হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত ভাইয়া? এটা কিন্তু আমি বিগত ক্লাসে শিখাইছিলাম তোমাদেরকে। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, চাপ কত, এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে বলছিলাম। সো আলটিমেটলি পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। সো 273.16 কেলভিন কোথায় আছে? গ নাম্বারে। ওকে, এটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো দেখো এই প্রশ্নের অপশনগুলান আর কীভাবে ঘুরায় পেঁচায় থাকতে পারে, আর কি শুভঙ্করের ফাঁকি তোমাকে দিতে পারে, আমি একটু দিয়ে রাখি। যদি আমি প্রশ্নটা করতাম তাহলে ক নাম্বারে কি দিতাম জানো? যে 273.16 ডিগ্রি সেলসিয়াস। তোমরা অনেকেই খুশির ঠেলা এটা দাগাই দিতা। যখনই দেখতে যে ভাই 273.16 দেওয়া আছে, সেলসিয়াস নাকি কেলভিন দেখার দরকার নেই, দাগাই দাও। এই কাজ ভুলেও করবা না। ওকে, সেলসিয়াস না কিন্তু কেলভিন। সো এটা একটু খেয়াল রাখবা। এখন প্রাণীর ত্রৈধবিন্দু চাপটা কত ভাইয়া? এটাও গুরুত্বপূর্ণ, এটাও অনেকবার পরীক্ষায় আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেল ভর্তি পরীক্ষায়। ওকে, চাপটা কত ভাইয়া? চাপটা হচ্ছে 4.85, তাই না? মিলিমিটার পারদ। সো এই কাজ যারা করবা তারা লাড্ডু সোনা পাবা। দেখো এই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে তোমাকে স্যারেরা শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলাইতে পারে। সো দেখো আমাদের চাপটা কত? 4.58। আমি অনেকবার বলছি 4.58 মিলিমিটার পারদ। সো এটা আমরা কেমনে মনে রাখবো ভাইয়া? দেখো 4-এর পরে 5 আসে, 4-এর পরে 5 আসে। সো 4.85 কিন্তু ক নম্বর অপশনেই থাকবে, ভুল করা যাবে না। ওকে, সো চলো আমরা নেক্সটে যদি যাই তাহলে দেখো কি বলছে যে ভাইয়া একটি সিলিন্ডারের মধ্যে 3 atm চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে। চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলে আমাদের নতুন আয়তন কত লিটার হবে? তাহলে আমাদের কি বলা আছে ভাই? এটা হচ্ছে P1 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে T1 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের V1 এর মান দেওয়া আছে, তারপরে চাপ দ্বিগুণ করে ফেলছে, তার মানে P2 ইকুয়াল টু 2P ধরি, আর P1 যদি P ধরি তাহলে দেখো চাপ দ্বিগুণ করে ফেলছি, নতুন আয়তন, তার মানে V2-র মান তোমাকে বের করতে বলছে। তার মানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, V দেওয়া আছে, তারপরে আমাদের P দেওয়া আছে। সো আমরা ডিরেক্ট সূত্র কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা কি জানি ভাইয়া? P1 V1 ইকুয়াল টু P2 V2। দেখো এখানে তাপমাত্রার কোনো দরকারই নাই, যেহেতু আমাদের কি দেওয়া আছে? চাপ এবং আয়তন দেওয়া আছে। সো এখান থেকে যদি V2 বের করতে চাই তাহলে আমাদের P1 V1 ডিভাইডেড বাই আমাদের P2 হবে। সো P1 এর মান কত ভাইয়া? দেখো তো 3 atm আমাদের হচ্ছে, তারপরে V1 এর মান কত দেখো তো ভাইয়া? 10 লিটার
10 লিটার, এই যে 10 লিটার আর ওই যে 3 ATM আর ডিভাইডেড বাই P2, P2-র মান কত ভাইয়া? চাপ দ্বিগুণ করছে, চাপ আগে কত ছিল ভাইয়া? 3, তার মানে 3 × 2 তার মানে হয়ে যাবে কত? 6। তার মানে দেখো আলটিমেটলি 3 × 2 = 6, 5 × 2 = 10, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 5 কোথায় আছে রে? ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা। খুবই সিলি একটা ক্যালকুলেশন, বাট এই টাইপের ক্যালকুলেশনে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে, এখান থেকে তেমন একটা হার্ড ক্যালকুলেশন আসে না। ওকে, সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো তো নেক্সটে কী বলছে? আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। এ আমাদের এন দ্বারা কি বোঝায়? এই এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা কি বোঝায় রে? এন দ্বারা কি বোঝায়? অনুসংখ্যা? কখনোই না, এটা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা না, ঠিক আছে? অ্যাভোগাড্রোর সংখ্যা এই যে এন এ, এইটা দ্বারা হচ্ছে অনুসংখ্যা বুঝাবে বা অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে? আর শুধুমাত্র এন, এটা দ্বারা কি বুঝাবে ভাইয়া? মোল সংখ্যা। ওকে, সো মোল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? দেখো n = কি লেখা যায়? W/m। এটা হচ্ছে কি? গ্রামে প্রকাশিত ভর, আর আণবিক ভর তো আমরা গ্রামেই মুখস্থ করছি। ওকে, এছাড়াও তোমার এইখান থেকেও n এর মান আনতে পারবা যে ভাইয়া n = PV/RT, এটাও কিন্তু আমাদের মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের 70% আর্দ্রতার বায়ুর ভর M1 এবং 90% আর্দ্রতার ভর M2 হলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে? তাহলে দেখো এম এর সাথে ভরের সাথে কি আর্দ্রতার আদৌ সম্পর্ক আছে? চলো একটু সূত্রটা একটু দেখে আসি ভাইয়া। আমরা আর্দ্রতা নির্ণয়ের সূত্র কি জানি ভাইয়া? R = আমাদের কি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র কি? R = F / বড় হাতের F × 100% ইন্টু কত ভাইয়া? 100%। এখন ব্যাপারটা হচ্ছে এফটা কি আর এই বড় হাতের এফটা কি? এই ছোট হাতের এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। কি ভাইয়া? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। আর বড় হাতের এফটা কি ভাইয়া? বায়ুর আর্দ্রতায় সম্পৃক্ত বাষ্পচাপ। কি? বায়ুর আর্দ্রতায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে আমাদের বড় হাতের এফ এর মানটা। এখন কথা হচ্ছে যে এইখান থেকে তোমার কোনটা শিশিরাঙ্কে সম্পৃক্ত, কোনটা বায়ুর আর্দ্রতায় মাঝে মাঝে মনে থাকে না যে ভাই ছোট হাতের এফটা জানি কি পড়ছিলাম, বড় হাতের এফটা জানি কি পড়ছিলাম, এটা মনে নাই। সো ভাইয়া একটা টেকনিক শিখাই দিচ্ছি, এটার পর থেকে আর কোনো ঝামেলায় থাকবে না ইনশাল্লাহ। সো এই জিনিসটা বা এই শর্টকাটটা তোমরা সবসময় মনে রাখবা। সেটা কি ভাইয়া? যে তোমরা আর বের করবা হচ্ছে এই নিয়মে। R = পরীক্ষার প্রশ্নে দেখবা যে ভাইয়া ছোট মান কোনটা, ছোট চাপটা কোনটা দেওয়া আছে সেটা উপরে বসাই দিবা, আর বড় মানটা উপরে বসাই দিবা ইন্টু 100%। এই নিয়মে বা এই শর্টকাটে তোমরা করবা, দেখবা যে আর কোনো ঝামেলায় থাকবে না, একদম খুব ইজিলি। শিশিরাঙ্ক কোনটা, বায়ুর তাপমাত্রা কোনটা, এগুলোর দরকার নাই, তোমার ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করে দিবা। ওকে, আচ্ছা এখন দেখো তো ভাই, এখানে কি কোথাও এম বা ভর নিয়ে আমরা আলোচনা করছি? সূত্রে কি ভর আছে? সূত্রে কিন্তু কোথাও ভর নাই। তাহলে দেখো আলটিমেটলি ভরের সাথে আপেক্ষিক আর্দ্রতার কোনো সম্পর্কই নাই। তাহলে দেখো কোনটা কি হবে? কোনটা আমাদের এই যে ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার হবে ভাই। দুই ক্ষেত্রে আমাদের ভরটা কোনো করবে না, কারণ ভরের সাথে কোনো তো সম্পর্ক নেই, অর্থাৎ M1 = M2 রাইট অ্যান্সার হবে। ওকে, সো খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। সো চলো আমরা নেক্সটে যদি যাই, দেখো তো নেক্সটে কি বলা আছে যে ভাইয়া কোনটির পরিবর্তনের শব্দের বেগ পরিবর্তন করা যায় না? দেখো বেগ পরিবর্তন করা যায় না। দেখো আমরা মাঝে মাঝে তাড়াহুড়া করতে গিয়ে এই যে না, লাস্টে যে না কথাগুলো থাকে এগুলো খেয়ালই করি না, ঠিক আছে? না যে আছে এটা খেয়ালে, পরীক্ষার পরে দেখি ও রে আল্লাহ, এটা তো না ছিল, আমি তো দেখি নাই পরীক্ষায়। বাট আলটিমেটলি তোমরা কোথায় কোথায় ভুল করতে পারো এটা কিন্তু ভাইয়া ক্লাসেই বলে দেই। সো এই জিনিসগুলোর অবশ্যই মেনটেন করবা, মাথার মধ্যে একদম সুন্দর মতো গেঁথে রাখবা। এই জিনিস ভুল করা যাবে না, আমি বারবার করে বলে দিচ্ছি। বলা সত্ত্বেও যদি তোমরা ভুল করে বসে থাকো ভাইয়া, তাহলে কিন্তু তোমাদের মতো অভাগা আর কেউ থাকবে না। ওকে, সো দেখো বেগ পরিবর্তন করা যায় কিসের মাধ্যমে? মাধ্যমের চেঞ্জ করলে বেগ পরিবর্তন হয়ে যাবে, তাপমাত্রা পরিবর্তন করলে বেগ পরিবর্তন হয়ে যাবে, আর্দ্রতা পরিবর্তন করলে আমাদের বেগ পরিবর্তন হয়ে যাবে। বাট চাপ যদি তুমি বাড়াও কমাও, তাহলে চাপের সাথে বেগের কোনো সম্পর্ক নেই। তার মানে আমাদের না কোনটা পরিবর্তন করা যায় না, কোনটা চাপ হবে। ঠিক আছে, এই তাপমাত্রার সম্পর্কটা শিখে রাখো, এটা থেকে ম্যাথমেটিক্যাল টাইপ আসে যে ভাইয়া বায়ুর শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। এই জিনিসটা দিয়ে একটু পরেই আমরা ম্যাথ একটা দেখতে পারবো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। ওকে, তো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কি বলছে। ওরে বাপরে বাপ, অনেক বড় একটা প্রশ্ন, ভয় খাওয়ার কোনো দরকার নাই, খুবই সহজ। দেখো কোন বর্ণনাটি সঠিক নয়? দেখো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কোনটা সঠিক নয়, এগুলাতে কি ভেলকিবাজিতে পড়া যাবে না। ওকে, সম্পৃক্ত বাষ্পচাপ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, এটা তো ঠিকই আছে। সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পের আয়তনের উপর নির্ভর করে না, ঠিক আছে। সম্পৃক্ত বাষ্পচাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে, এটাও ঠিক আছে। তার মানে ফ্যান্টাস্টিকভাবে অবশ্যই ঘ নাম্বারটা হবে। সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না। আমাদের কি অসম্পৃক্ত
বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, সম্পৃক্ত না কিন্তু। তার মানে সঠিক নয় কোনটা? ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং পরম তাপমাত্রা টি এর পারস্পরিক সম্পর্কগত। পরম তাপমাত্রা টি এর পারস্পরিক সম্পর্কগত, খুবই জোস একটা প্রশ্ন। সো আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। দেখো আলটিমেটলি কার সাথে কার সম্পর্ক বলছে? টি এর সাথে ভি এর সম্পর্ক, টি এর সাথে ভি এর সম্পর্ক। ভাই টি এর সাথে ভি এর সম্পর্ক কি জানি? দেখো বয়েলের সূত্র থেকে আমরা জানি পি সমানুপাতিক 1/v। আর আমরা পি এর সাথে ভি এর সম্পর্ক কি জানি? দেখো আলটিমেটলি আমরা কি জানি যে ভাইয়া ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। এটা কার সূত্র? চার্লসের সূত্র। এখানে কিন্তু চাপ স্থির থাকে, চাপ স্থির থাকে, চাপ স্থির থাকে। এটা কার সূত্র বলা হয়? চার্লসের সূত্র। দেখো কেমনে মনে রাখবো? দেখো চা থেকে চাপ, চাপ স্থির, তার মানে ভি সমানুপাতিক টি হয়। বাট এইখানে দেখো তো কোনটা অপশন হবে? ভি সমানুপাতিক টি স্কয়ার না, ভি স্কয়ার সমানুপাতিক টি না, ভি স্কয়ার সমানুপাতিক 1/t না। তাহলে দেখো আমাদের কোনোটিই নয়, কোনোটিই নয়, কোনোটিই নয় অ্যান্সার হবে, কোনোটিই নয়। তোমরা অনেকে এই যে আলটিমেটলি হচ্ছে আমাদের এই যে এইটা ভুলে দাগাই দিতে পারো। দেখো এটা কিন্তু না, দেখো ভি সমানুপাতিক 1/p, দেখো ভি সমানুপাতিক 1/p যদি হয়, এটা আমরা বয়েলের সূত্র, এই দুটাই বয়েলের সূত্র। বাট আমাদের কি বলছে? ভি এর সাথে টি এর সম্পর্ক কি? সমানুপাতিক, তার মানে কোনোটিই নয় অ্যান্সার। বুঝা গেছে? খেয়াল করবা, ভুল করা যাবে না। তো চলো নেক্সটে যাবো আমরা। দেখো তো কি বলছে যে ভাইয়া কোনো স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 16 মিলিমিটার পারদ এবং শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ 12 মিলিমিটার পারদ। দেখো আমি একটু আগে শর্টকাট শিখেছি ভাই, ছোটো মান বড় মান। তার মানে 12 আর 16-এর মধ্যে কোনটা ছোটো কোনটা বড়? এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে কি ভাইয়া ছোট, আর এটা হচ্ছে বড় মান। এতটুকু বুঝলেই আর তোমার কোনো প্যারা হবে না। দেখো ভাইয়া যে শর্টকাট শিখাইছি এটা খুব ইজিলি বের করতে পারবা। তাহলে দেখো ওই স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কত? তাহলে ভাই শর্টকাট কি শিখাইছি? আপেক্ষিক আর্দ্রতা ছোট মান ডিভাইডেড বাই বড় মান, ছোট মান ডিভাইডেড বাই বড় মান। তার মানে দেখো আলটিমেটলি এখানে 100% দিতে হবে। সো ছোট মানটা কত ভাইয়া? 12 ডিভাইডেড বাই 16 ইন্টু 100%। ওকে, সো দেখো এটাকে কাটাকাটি করো। তার মানে 6 দুগুণ 12, 8 8 দুগুণ 16, ঠিক আছে। তারপরে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 4 25 100, তার মানে আমাদের 3 25 75%। এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো দেখো তো কোথায় 75% দেওয়া আছে? ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখছো, জাস্ট আপেক্ষিক আর্দ্রতা কি করবা? আর ইকুয়াল টু ছোট মান ডিভাইডেড বাই বড় মান ইন্টু 100%, খেলা শেষ। ওকে, চলো নেক্সটে যাই আমরা। দেখো বাতাসের কোন তাপমাত্রায় শব্দের বেগ প্রমাণ তাপমাত্রায় শব্দের বেগের 3 গুণ? একটু আগেই তোমাকে বলছিলাম বাতাসের বেগের সাথে শব্দের তাপমাত্রা সম্পর্কে কি ভাইয়া? ভি সমানুপাতিক √t, ঠিক আছে, ভি সমানুপাতিক √t। সো এই কথাটা একটু মনে রাখতে হবে, ভি সমানুপাতিক √t। ওকে, আচ্ছা তোমাকে এখানে কি বলছে? বাতাসের কোন তাপমাত্রায়, অর্থাৎ টি এর মান বের করতে বলছে শব্দের বেগ প্রমাণ তাপমাত্রা। এই প্রমাণ তাপমাত্রা কত রে? প্রমাণ তাপমাত্রা কত? প্রমাণ তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা তাহলে আমাদের শব্দের বেগ 3 গুণ হবে। তাহলে দেখো আমাদের একটা তাপমাত্রা দেওয়া আছে, তার মানে তোমাকে টি2 মান বের করতে বলছে, টি2 মান বের করতে বলছে। এখন দেখো শব্দের বেগ v1 যদি v হয় তাহলে v2 কত হবে ভাইয়া? 3v, কারণ 3 গুণ তোমাকে বলে দিছে। ওকে, আচ্ছা এখন তুমি বের করো। দেখো তাহলে দেখো আমাদের v2 ডিভাইডেড বাই v1 ইকুয়াল টু √t2 ডিভাইডেড বাই t1 আমরা বলতে পারতেছি। ওকে, এখন আমাদের টি2টা বের করতে হবে। তার মানে এই রুটটা এই পাশে থেকে কেটে দাও, এই পাশে স্কোয়ার করে দাও। তাহলে দেখো আমরা টি2 ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া? যে এইখানে v2 এর মান কত? আমাদের 3v ডিভাইডেড বাই v1 এর মান কত? শুধুমাত্র v, তার উপরে স্কোয়ার ইন্টু t1 এর মান কত? দেখো 273, অবশ্যই কেলভিনে নিতে হবে, কেলভিন। ওকে, আচ্ছা তাহলে দেখো v কাটা, তার মানে 3 3 9, তাহলে 273 ইন্টু 9 গুণ করে দাও, তাই অ্যান্সার চলে আসবে। তাহলে 3 লং 27 7 হাতে 2, তার মানে 7 লং 63 64 65। তাহলে দেখো আমাদের আসতেছে কত? 5, আর হাতে আসছে 6 18 19 20 21 22 23 24, তার মানে আমাদের কত রে? 2457 কেলভিন। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। দেখো তো কোথায় আসছে 2457? হাই 2457 কোথাও নাই। তাহলে দেখো এটার সাথে সেলসিয়াসে আনতে হবে, তাহলে 273 বাদ দিয়ে দাও। তাহলে দেখো আমাদের কত আসতেছে? 4 আসতেছে, 4 আর হচ্ছে আমাদের 8, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া? হাতে 1 3 4 5 2, আর হচ্ছে আমাদের এখানে কত আসতেছে? তাহলে বিয়োগ করো, বিয়োগ। তাহলে দেখো আমাদের 4 আসতেছে, 4, এখানে 7 8 আসতেছে, হাতে 1, তাহলে 3 আর 1 4, এখানে 2 কেন লিখছি? 1 হবে আর এখানে 2 হবে, তার মানে 2184 ডিগ্রি সেলসিয়াস কোথায়? এতে ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা পেয়ে গেছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অবশ্যই কেলভিনে নিবা, যদি কেলভিনে না থাকে
কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, সেলসিয়াসে আনবা, দেখবে যে অ্যান্সার চলে আসবে। ওকে, সো খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের রিপিট আসার মতো একটা প্রশ্ন। আমি একটু 3 স্টারটা দিয়ে রাখি। অবশ্যই অবশ্যই দাগানো স্লাইডটা কিন্তু কালেক্ট করে রাখবে ভাইয়া, যখন সিলেবাসটা শেষ হয়ে যাবে বা যখন রিভিশন দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু এই দাগানো স্লাইডটা তোমার একদম কঠিন একটা তলোয়ার হিসেবে কাজ করবে। ওকে, আর যারা এখনও কি মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া নাই, অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে। দেখবা যে মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের পোলাপাইন কিন্তু কোনো প্রবলেম হলেই ওই গ্রুপের মাধ্যমে সমাধান হয়ে যাচ্ছে, তাহলে আর পড়া কিন্তু আর জমে থাকতেছে না। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া স্থির চাপে আমাদের আয়তন প্রসারণ সহগের মান কত? এটা খুবই সহজ একটা প্রশ্ন, কারণ এইচএসসি বোর্ডে যে কয়বার আসছে, অনেকবার আসছে ভাই। এটার মান কত রে? মান হচ্ছে এই তো সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার 1/273, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। সো চলো নেক্সটে চলে যাব। কি বলছে দেখো তো, যে স্থির চাপে কত তাপমাত্রায় একটি গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল স্বাভাবিক তাপমাত্রা ও চাপের গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে? তাহলে দেখো গড় বর্গবেগ মানটা কীভাবে নির্ণয় করব আমরা? গড় বর্গবেগ, তাহলে দেখো এটা CRMS এর সূত্র কি জানি আমরা? CRMS এর সূত্র জানি হচ্ছে √3RT/m, √3RT/m, ঠিক আছে। এখন দেখো কার কার সাথে সম্পর্ক ভাই? তাপমাত্রার সাথে সম্পর্ক। তাপমাত্রা দেখো গড় বর্গবেগ দ্বিগুণ করছে, এখন আমাদের কি বলছে? আমাদের কত তাপমাত্রা বের করতে বলছে। তার মানে CRMS এর সাথে শুধুমাত্র তাপমাত্রার সম্পর্ক জানলে আমার এই প্রশ্নটা এনাফ। তাহলে এত বড় সূত্র তো দরকার নাই, তাহলে যার সাথে যার সম্পর্ক আছে অতটুকু খালি নাও। তার মানে CRMS এর সাথে তাপমাত্রার কি সম্পর্ক ভাইয়া? যে বর্গমূলের সমানুপাতিক। সো দেখো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারবো না, তাপমাত্রা যেহেতু বের করতে হবে, তাহলে এই রুটটাকে এই পাশে পার করে দাও, স্কোয়ার হয়ে যাবে। তার মানে টি সমানুপাতিক আমাদের CRMS স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে? T2 মান বের করতে হবে, তাই না? সো দেখো এখান থেকে একটা শর্টকাট ফরমেশন তোমাকে একটু শিখাই রাখি, তোমরা যদি এতটুকু মনে রাখো তাহলে দেখবা খুব দ্রুত সমাধান করতে পারবা। সো T2 = n স্কোয়ার আমাদের হচ্ছে এইখান থেকে আমরা কি করব জানো? T1 × T1, এতটুকু এই শর্টকাটটা দিয়ে তুমি অ্যান্সারটা করতে পারো। এখন এই শর্টকাটটা কই থেকে আসলো? এটা কি হচ্ছে মনে করো আকাশ থেকে পড়ছে? না, এই শর্টকাটটা কিন্তু বেসিক থেকে আসছে। কই থেকে আসছে আমি একটু দেখে চলো এক্সপ্লেন করি। দেখো এখান থেকে আমরা এই সম্পর্ক থেকে যদি এইভাবে লিখতে চাই তাহলে দেখো তো লেখা যায় কিনা, যে ভাইয়া আমাদের T2/T1 = C1/C2 স্কোয়ার লেখা যায়। এটা কি লেখা যায়? সি মানে আমি CRMS বুঝাচ্ছি। ওকে, সো এখন দেখো এইখান থেকে আমরা T2 = C1/C2 তার উপরে স্কোয়ার করতেছি আর T1, ঠিক আছে। সো দেখো এই যে এইটাকে যদি আমরা n হিসেবে কল্পনা করি, তার মানে দেখো n² T1 আর এটা T2 আসতেছে। সো তোমরা আলটিমেটলি এই এতটুকু এই ম্যাথটা কিন্তু শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে বিষয়টা এমন না, সেই ম্যাথটাই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকবার আসছে। সো আলটিমেটলি এই ফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, পারলে এই শর্টকাটটা মনে রাখবে, তাহলে এত কাহিনী করে বের করার দরকার হবে না, ডিরেক্ট তোমরা খুব কম সময়ের মধ্যে অ্যান্সারটা করতে পারবা। ওকে, সো দেখো n এর মান কত? দ্বিগুণ করছে ভাই। n এর মান কত ভাইয়া? n এর মান হচ্ছে দ্বিগুণ, তার মানে 2। সো বসাই দাও এখানে 2 × আমাদের কত দেওয়া আছে রে? এখানে তো কোনো কিছুই দেওয়া নেই। স্থির চাপে আমাদের বলছে যে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা কত ভাই? 0°C বা 273 কেলভিন। তাহলে দেখো অবশ্যই কেলভিনে নিব আমরা, কারণ প্রত্যেকটা অপশনে কেলভিনে আছে। সো আলটিমেটলি এটা গুণ করে দাও, তাহলে দেখো 2 দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের কত আসতেছে রে? আমাদের এই 2 এর উপর স্কোয়ার করতে হবে, তার মানে 4 হয়ে যাবে, তার মানে 4 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে 3 × 4 = 12, 2 হাতে 1, তার মানে 4 × 7 = 28, আর 1 = 29, হাতে 2, 8, 9, 10, তার মানে 1092 কেলভিন। কোথায় আছে দেখো তো? এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া 1092 কেলভিন, 1092 কেলভিন। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে, যে ভাইয়া স্থির চাপ স্থির থাকলে তাপমাত্রার পরিবর্তন গ্যাসের ঘনত্বের কীরূপ পরিবর্তন ঘটে? ঠিক আছে, আমাদের এটা কি বলছে, যে ভাইয়া আমাদের ঘনত্বর সাথে তাপমাত্রার সম্পর্ক, এটা কিন্তু অনুসিদ্ধান্ত, ঠিক আছে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্রগুলো তোমাকে একটু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, অনুসিদ্ধান্ত সূত্রগুলো একটু ক্লিয়ার রাখতে হবে। ওকে, তাহলে দেখো আমরা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, বয়েলের সূত্র কি জানি? P সমানুপাতিক 1/v, অথবা P1v1 = P2v2, এটা সবাই জানি। বাট ভাইয়া দেখছো, এটা কিন্তু বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত রূপটাও তোমাকে জানতে হবে। চার্লসের সূত্র যেমন জানবা, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত রূপটাও তোমাকে জানতে হবে। সো এই জিনিসটা কিন্তু আমরা জানি না, দেখো এটাই কিন্তু পরীক্ষায় আসে। সো অনুসিদ্ধান্ত থেকে আমরা বলতে পারবো ভাইয়া, যে ভাইয়া রো এর সাথে কার সম্পর্ক? ঘনত্বের সাথে চাপের সম্পর্ক, তার মানে আমরা
রো সমানুপাতিক পি লিখতে পারবো, রো সমানুপাতিক পি লিখতে পারবো, ঘনত্ব সমানুপাতিক চাপ, ঘনত্ব সমানুপাতিক চাপ, ঠিক আছে। আবার চার্লসের সূত্র আসো, চার্লস বাবাজির সূত্র আসো। চার্লসের সূত্র কি জানি? চাপ স্থির থাকবে, তার মানে ভি সমানুপাতিক টি। তার মানে আমরা এখান থেকে সূত্র আকারে কি জানি যে ভাই ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু ডিভাইডেড বাই টি টু। বাট দেখো এই পরীক্ষাত এই দুইটার মধ্যে একটাও আসে নাই, আসছে কি অনুসিদ্ধান্ত। এখন অনুসিদ্ধান্তটা কি জানি আমরা যে ভাইয়া চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত রূপ হচ্ছে রো সমানুপাতিক 1 ডিভাইডেড বাই টি, অর্থাৎ আমাদের ঘনতার সাথে তাপমাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত রূপ থেকে জানলাম চাপের সাথে ঘনত্ব সমানুপাতিক আকারে সম্পর্ক। তাহলে দেখো এখানে কি চাইছে? তাপমাত্রার সাথে আমাদের ঘনত্ব সম্পর্ক। তাহলে আমাদের এটা কি আমরা বলতে পারতেছি যে ভাইয়া এটা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত রূপ। সো অ্যান্সারটা কি হবে? ব্যস্তানুপাতিক। সো আমাদের কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝা গেছে? সো এই দুইটা অবশ্যই সূত্র মনে রাখার পাশাপাশি অনুসিদ্ধান্ত রূপটাও মনে রাখতে হবে তোমাদের, মাস্ট। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সট দেখো কি বলছে, চাপ এবং আয়তন এর সম্পর্ক নির্দেশকারী রেখা কি? ভাই চাপ এবং আয়তন এটা কার সূত্র রে? বয়েলের সূত্র। কারণ চাপ আর আয়তনের সূত্র কি? পি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই ভি জানি আমরা। সো দেখো কোনো কিছু সমানুপাতিক গ্রাফটা কেমন আর ব্যস্তানুপাতিক গ্রাফ কেমন, দেখো আমরা সমানুপাতিক গ্রাফ যদি দেখি, সমানুপাতিক গ্রাফটা ধরো y ইকুয়াল টু এক্স বা যে কোনো কিছু একটা সমানুপাতিক সম্পর্ক থাকলে আমরা এটার গ্রাফটা জানি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি ব্যস্তানুপাতিক হয় ভাইয়া, ব্যস্তানুপাতিক হলে কি হবে? যেমন আমরা y সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এক্স, এটার যদি গ্রাফটা অঙ্কন করি ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে যে ভাইয়া আলটিমেটলি এই যে এরকম আয়তাকার অধিবৃত্তাকার, ঠিক আছে, আয়তাকার অধিবৃত্তাকার। তাহলে দেখো এইটা আমাদের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক কি হবে? আয়তাকার অধিবৃত্তাকার কোথায় আছে? দেখো আয়তাকার লেখাটা নাই, অধিবৃত্ত আছে, তার মানে এই যে ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটাই রাইট অ্যান্সার হবে। ওকে, আর এটা কার সূত্র ভাইয়া? এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে কিন্তু এটা কিন্তু কার সূত্র নির্দেশ করতেছে রে? চাপ এবং আয়তন, বয়েল বাবাজি, বয়েলের। এখন বয়েলের সূত্রের বৈশিষ্ট্য লেখটা কি জানো? লেখচিত্রের বৈশিষ্ট্যটা কি এটা একটু মাথায় রাখবা। দেখো এই যে এই রেখাটাকে বলা হয় যে ভাইয়া আইসোথার্ম রেখা, আইসোথার্ম রেখা, বা এটাকে বলা হয় সমউষ্ণ রেখা। ওকে, আইসোথার্ম রেখা বা সমউষ্ণ রেখা মাথায় রাখতে হবে। কিন্তু তোমাকে বলতে পারে ভাইয়া বয়েলের সূত্রের আমাদের লেখচিত্রের বৈশিষ্ট্যটা কি রেখা পাওয়া যায়? আইসোথার্ম রেখা পাওয়া যায় বা সমউষ্ণ রেখা পাওয়া যায়, মাথায় রাখতে হবে। দেখো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আমি তোমাদেরকে নোট ডাউন করে দিই। এই নোট ডাউনটা অবশ্যই কালেক্ট করবা। কীভাবে কালেক্ট করবা? ক্লাসটা শেয়ার করে এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজে নক করলেই পুরো দাগানো স্লাইডটার পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো কি বলছে যে ভাইয়া যে তাপমাত্রার ঊর্ধ্বে কোনো গ্যাস চাপ প্রয়োগ করলেও তরলে পরিণত হয় না তাকে কি বলে? ভাই একদম সংজ্ঞা চলে আসছে, এটা হচ্ছে সংকট তাপমাত্রা। ডিরেক্ট সংজ্ঞা চলে আসছে, সংজ্ঞা চলে আসছে, একটু মাথায় রাখবা, ঠিক আছে? সংকট তাপমাত্রা। চলো নেক্সটে চলে যাবো আমরা। কি বলছে ভাইয়া? একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসের আমাদের সমান সংখ্যক অণু থাকে। এটা কি? এটা তো একটা ডিরেক্ট সূত্র রে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। দেখো এটা ডিরেক্ট সূত্র। সো এই জিনিসগুলো থিওরি টাইপ একটু জাস্ট খালি মাথায় রাখবা, ওকে। সো চলো নেক্সট কি বলা আছে দেখো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের অণুর গড় গতিশক্তি কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের গড় গতিশক্তি কত? এটা তোমার কাছে চাইছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রিপিট আসার মতো প্রশ্ন। সো আমি একটু 3 স্টার দিয়ে রাখি এটাতে, ওকে। আচ্ছা, এখন এই গতিশক্তি নির্ণয় সূত্রর তোমাদের মাঝে মাঝে কনফিউশন লাগে, আজকের পর থেকে আর কনফিউশন লাগবে না ইনশাল্লাহ। চলো তোমাকে যদি বলা হয় যে ভাই n সংখ্যক গ্যাসের অণুর গতিশক্তিটা কত? গতিশক্তি নির্ণয় সূত্র তখন হবে আমাদের 3/2 nRT। বাট যদি তোমাকে বলে যে ভাইয়া আমাদের কি যে এরকমটা যদি তোমাকে বলে যে ভাই গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত? গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত? গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত? তখন আমাদের সূত্রটা হবে ভাইয়া আমাদের EK ইকুয়াল টু 3/2 KT। সো কখন কোন সূত্র? দেখো দুইটাই গতিশক্তি নির্ণয় সূত্র। তোমাকে যদি মোল সংখ্যা দেওয়া থাকে অর্থাৎ n এর মান দেওয়া থাকে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। যদি গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি বলে তখন 3/2 KT। সো দেখো তো এখানে কোন সূত্র ইউজ হবে যে ভাই এত তাপমাত্রায় গ্যাসের অণুর গড় গতিশক্তি কত? অণুর গড় গতিশক্তি, তার মানে আমাদের এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো এই কেটা কি ভাইয়া? এই কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, ঠিক আছে? বোল্টজম্যান
ধ্রুবক। ওকে, বোলসম্যান ধ্রুবকের মান কত রে? আমরা সবাই জানি যে ভাইয়া 1.38 ইন্টু 10⁻⁻23। ওকে, আচ্ছা এখন চলো এটাকে ক্যালকুলেশন করতে হবে। 3/2 1.38 ইন্টু 10⁻⁻23 আর হচ্ছে ইন্টু অবস্থায় দেখো তাপমাত্রা দেখো সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিতে হবে, তার মানে 300 কেলভিন। সো এই যে 2 আর হচ্ছে 300কে কাটো, তার মানে আসতেছে হচ্ছে 150 150। এখন 150 3 তারপরে হচ্ছে 1.38, এই তিনটাকে গুণ করো, গুণ করে দেখবা যে হচ্ছে 621 বা 622 এই টাইপের একটা অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, সো আলটিমেটলি 621 ধরে নিলাম আমি, এটা গুণ করবা দেখবে 621 না হলে 622এই আসবে। খুবই সিম্পল একটা গুণ, আমি আর গুণ করলাম না, দেখো ছোটো বাচ্চার একটা গুণ। ওকে, আচ্ছা তারপরে আমরা পাইলাম হচ্ছে 10⁻⁻23। দেখো তো কোনটা অ্যান্সার? ওরে বাপরে, বড় সংখ্যা তো নাই, তাহলে এটাকে ছোটো বানাইতে হবে। ছোটো বানাও, দেখো এই যে 0.62 আছে, তাহলে দেখো 0.621 কয় ঘর আগাইছি? 3 ঘর আগাইছি, তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখানে +3 করতে হবে, তার মানে 10⁻⁻20। তার মানে দেখো আলটিমেটলি ক নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে। সো আজকের পর থেকে কি আর কোনো ঝামেলা হবে? কখন কোন গতিশক্তির সূত্র ইউজ করব? যদি মোল সংখ্যা দেওয়া থাকে অর্থাৎ এন এর মান, তখন 3/2 nRT। আর যদি আমাদের বলে যে ভাই একটা অণুর গড় গতিশক্তি কত, তখন আমরা বলবো 3/2 kT। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো কি বলছে যে ভাই স্থির চাপে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। এখন গ্যাসের আয়তন শূন্য হয় কোন তাপমাত্রায় ভাই? কোন তাপমাত্রা? এটা সবার পারা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায় কি হয় ভাইয়া? আমাদের কি আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য তাপমাত্রা কত ভাইয়া? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে, এটা তোমরা মনে রাখতে পারো, ওকে ঠিক আছে, আমরা বলি না যে আচ্ছা ঠিক আছে ওকে, ঠিক আছে, এই ওকে দ্বারা পরম শূন্য তাপমাত্রা মনে রাখতে পারো। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কেলভিন স্কেলে 0 কেলভিন, সেলসিয়াসে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে হচ্ছে -459.5 ফারেনহাইট। তিনটাই মনে রাখবা, পরীক্ষায় যে কোনো একটা থাকে। ওকে, আচ্ছা সো দেখো তো কোথায় আছে ভাইয়া 0 কেলভিন, এই তো ওকে, তার মানে ক নাম্বারটা রাইট অ্যান্সার। এখন দেখো পরম শূন্য তাপমাত্রা শুধুমাত্র কি আয়তনেই আমাদের শূন্য হয় না, আয়তনের পাশাপাশি তোমার যদি চাপ থাকে, চাপ, আয়তন, তারপরে হচ্ছে আমাদের বেগ, তারপরে মূল গড় বর্গবেগ CRMS, এই সবগুলাই তার মানে স্থিতি শক্তি অর্থাৎ ইপি। ঠিক আছে, এই সব কিছুই কিন্তু আমাদের কি হয় ভাই? পরম শূন্য তাপমাত্রায় আমাদের ডিরেক্ট শূন্য হয়ে যায়। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবা, কারণ বারবার আয়তন দিয়ে আসবে না, চাপ দিয়ে আসতে পারে, গতিশক্তি দিয়ে আসতে পারে। ঠিক আছে, সব কিছু আমাদের শূন্য। তো চলো নেক্সটে চলে যাব। নেক্সট কি বলছে দেখো তো, গ্যাসের অণুর একটি অণুর গড় গতিশক্তি কত? গতিশক্তি কত? একটু আগেই শিখেছে, দেখছো ডিরেক্ট সূত্র আকারেও চলে আসছে। তো আমাদের কি হবে রে? একটি অণুর গড় গতিশক্তি কত হবে? 3/2 kT। তার মানে ক নাম্বার, বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো এই যে ভুলে আবার এই যে এটা দেখা যাবে না, 2/3 kT দেখা যাবে না। ওকে, সো এই ভেলকিবাজিগুলান ধরতে হবে তোমাকে। সো চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের শক্তি নির্ভর মাত্রা তার, দেখো আলটিমেটলি কার শক্তি কার উপর ডিপেন্ড করে? একটু আগেই সূত্র শিখছে কি রে, যে ভাই ইকে ইকুয়াল টু 3/2 nRT, এইটাও হইতে পারে, অথবা ইকে ইকুয়াল টু আমাদের 3/2 kT হইতে পারে। বা তাহলে দেখো কার সাথে? দুইটাতেই তাপমাত্রা আছে, তার মানে দেখো এই যে অপশনে বি নাম্বারে তাপমাত্রা আছে ভাই, যার সাথে তুলনা করো কোনো না কোনো গতিশক্তি কার উপর ডিপেন্ড করবে? তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। গতিশক্তি কার উপর ডিপেন্ড করবে? তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। ওকে, তো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো কি বলছে যে ভাই এসআই ইউনিটে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক, বাপরে বাপ, এইখানে লিখছে গ্যাস ধ্রুবক, এইখানে আবার লিখছে ইউনিভার্সাল, তার মানে সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? দেখো মান বলে নাই, আলটিমেটলি তোমাকে এককটা বলছে, বাট আমরা সবাই জানি মানটা সবারই মুখস্থ আছে। সো আমি একটু রিমাইন্ডার দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 8.314 ইন্টু 8.314, আমাদের এককটা কি হবে? জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, সো আলটিমেটলি মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। সো দেখো তো কোথায় আমাদের জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স 1 আছে? এই যে ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা। সো তোমরা মান সহ মুখস্থ করে রাখবা। তোমরা কি করবা? মান সহ মুখস্থ রাখবা, মাঝে মাঝে মানটাও চলে আসে। ওকে, তো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো কি বলছে, যখন গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায় তখন গ্যাস অণুর গড় মুক্ত পথ কত হবে? দেখো গড় মুক্ত পথের সাথে আমাদের কার কার সাথে সম্পর্ক আছে এটা আমরা আজকে শিখে ফেলবো। দেখো আমাদের গড় মুক্ত পথ ল্যামডা সমানুপাতিক শুধুমাত্র তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক, বাকি যা আছে সবগুলোই ব্যস্তানুপাতিক, যেমন a² NP রো। দেখো আলটিমেটলি এই টিটা কি? তাপমাত্রা। এই এনটা কি ভাইয়া? অণুর ব্যাস। এটা কি? অণুর ব্যাস।
তারপরে আমাদের সরি এটা হচ্ছে অণুর ব্যাস, এটা কি ভাইয়া অনুসংখ্যা, এটা কি অনুসংখ্যা, রোটা ঘনত্ব, পিটা হচ্ছে চাপ, আর টি তো তাপমাত্রা আমরা জানি। তাহলে দেখো আমাদের কি বলছে যে ভাই গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাইতেছে, অণুর গড় মুক্তপথ কত হবে। তাহলে দেখো এটা কি শিখলাম একটু আগে, গড় মুক্তপথের সাথে ঘনত্বটা কি ব্যস্তানুপাতিক আকারে, তার মানে ঘনত্ব বৃদ্ধি পাইলে যেহেতু ব্যস্তানুপাতিক এটা কমে যাবে, তার মানে দেখো কি হবে, কমবে কোথায়, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো, সো গড় মুক্তপথের সাথে সম্পর্ক এই যে যা লিখে দিলাম তাপমাত্রা সমানুপাতিক, আর বাকি যা আছে না কেন ব্যস্তানুপাতিক, এইভাবে তোমরা মনে রাখবা, তাহলে আর কখনো গুলায় ফেলবা না। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া নিচের কোন অবস্থায় একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে নাকি করে না। এই দেখো এখানে বলা আছে না না না, তাহলে যেটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। কি ভাইয়া, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, সো এটা আমাদের অনেকেরই মনে থাকে না। কেমনে মনে রাখবো, দেখো নর্মালি আমাদের বৈশ্বিক যে ব্যাপার স্যাপার চলতেছে, এটা কি তাপমাত্রা বাড়তেছে নাকি দিন দিন কমতেছে। অবশ্যই তাপমাত্রা বাড়তেছে ন্যাচারালি, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জের কারণে। সো আলটিমেটলি নর্মাল ব্যাপার, এইভাবে তোমরা মনে রাখবা যে উচ্চ তাপমাত্রা তার মানে তাপমাত্রা বাড়তেছে নিম্ন চাপে, এটা যেহেতু উচ্চ তার মানে এটা হচ্ছে বিপরীত, এটা হয় নিম্ন। বাট এখন তোমার কাছে বলছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, তার মানে এটারই উল্টা ভার্সন। দেখো এখানে হবে নিম্ন তাপমাত্রা আর উচ্চ চাপ, এরকম কোনো অপশন আছে কিনা দেখো তো দেখি। অবশ্যই আছে, দেখো নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, এই যে নিম্ন তাপমাত্রা নিম্ন চাপ না, কিন্তু আমাদের আলটিমেটলি গ নাম্বারটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। ওকে, সো কীভাবে মনে রাখবা টেকনিক কিন্তু শিখাই দিলাম, যে আমাদের দিন দিন বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বাড়তেছে, তার মানে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ। ওকে, চলো নেক্সট, এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। সো দেখি একটু মনোযোগ দিয়ে আমরা কি বলছে। দেখো যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের মান কত, গড় বর্গবেগের বর্গমূল মান কত। ভাই এটা ডিরেক্ট মুখস্থ থাকার কথা, এটা মেডিকেলে যে কয়বার আসছে আমি বলে বুঝাইতে পারবো না, অনেকবার আসছে। সো আলটিমেটলি এই জিনিসটা সবারই মুখস্থ থাকার কথা। এই জিনিসটার মান কত রে, মান কত, 461 না 361, 461 না 361। সো আলটিমেটলি আমাদের গ নাম্বারটা কিন্তু ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, এটা মাথায় রাখতে হবে, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। আর যদি বলো যে ভাই কেমনে আসলো, তাহলে এই যে সূত্র CRMS ইকুয়াল টু কি জানি আমরা, √3RT ডিভাইডেড বাই m। সো মান বসায় দাও, √3 r এর মান কত 8.314, টির মান কত ভাইয়া, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই m। অক্সিজেনের আণবিক ভর কত 32, এটা তো গ্রাম, বাট কেজিতে আনতে হবে আমাদের 10⁻³ দ্বারা গুণ করে দাও। এই পুরোটাকে ক্যালকুলেশন করে দেখবা আমাদের অ্যান্সার চলে আসবে। বাট আমাদের যেহেতু হাতে ক্যালকুলেশন করতে হয়, এই রুটের ফুটের ক্যালকুলেশন আমরা আলটিমেটলি মুখে করতে পারবো না। সো আমরা কী করবো, এই মানটা একটু কষ্ট করে মুখস্থ রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি মেডিকেল বলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো, অনেক জায়গায় চলে আসছে, তোমাদের বেলাও চলে আসতে পারে। সো এই ছিল আজকের আমাদের ক্লাস, এরই মধ্য দিয়ে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম। সো তোমাদের অধ্যায়টা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারো, সবাই সব কিছু বুঝতে পারছো কিনা। ওকে, ক্লাসগুলো আমাদের ফ্রি ক্লাসগুলো তোমাদের আদৌ উপকারে আসতেছে কিনা, বা কীরকম বেনিফিটেড পাচ্ছ তোমরা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এই ছিল আজকের ক্লাস। সো অবশ্যই লাস্ট মুহূর্তে একটা কথা বলতেছি, তোমরা যারা এখনও আমার চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমার ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্না একই নামে তোমরা যারা ফলো দিয়ে রাখো নাই বা লাইক দিয়ে রাখো নাই, তারা অবশ্যই ফলো দিয়ে রাখিও, কারণ প্রতিনিয়ত আমাদের ফ্রি লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে। ওকে, এছাড়াও আমাদের হচ্ছে তোমাদের পড়ালেখাটা যাতে আরও ত্বরান্বিত থাকে, আমরা প্রতিদিন ডেইলি কুইজ আপলোড করে থাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে, যেগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে আসার মতো। ওকে, সো এই ছিল কথাবার্তা। তোমরা ক্লাসের দাগানো স্লাইডটা পেতে অবশ্যই ক্লাসটা শেয়ার করে কি করবা, আমাদের হচ্ছে ফেসবুক পেজে নক করলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যারা এখনও মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, কমেন্ট বক্স, ডিসক্রিপশন বক্স, টাইটেল সব জায়গায় দেওয়া থাকবে, তোমরা আলটিমেটলি দ্রুত যুক্ত হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।